যারা সংখ্যানুপাতিক নির্বাচন চাইছে তারা একটি চোরের দল, বললেন সালাহ উদ্দিন। জানাবো, বিএনপির কি নিজেদের প্রতিশ্রুতি থেকে পিছিয়ে আসার অভ্যেস যাবে না? এটা কোন সংস্কৃতি, বললেন মাহমুদ রহমান মান্না। এবং সর্বশেষ জানাবো, আশুরায় বেশি বেশি নেক আমল করার আহ্বান ডক্টর ইউনূসের। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যারা সংখ্যানুপাতিক নির্বাচন চাইছে তারা একটি চোরের দল, বললেন সালাহ উদ্দিন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, যারা ১৪ দলের নামে আওয়ামী লীগের সঙ্গে ছিল তারা এখন সংস্কার কমিশনে এসে বড় বড় কথা বলছে। সোহরাওয়ার্দী উদ্যানে যারা সংখ্যানুপাতিক নির্বাচন চাইছে তারা একটি চোরের দল। তারা আগে আওয়ামী লীগের সঙ্গে আতাত করে নির্বাচনে বৈধতা দিয়েছিল। বিএনপির অন্যতম শীর্ষ এই নেতা আরও বলেন, গণতন্ত্রের ইতিহাস ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, স্বল্পমেয়াদী সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে হবে। জনগণ ম্যান্ডেট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনলে সংবিধান সহ সব সংস্কার বাস্তবায়ন করা হবে। মত পার্থক্য থাকলেও জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকার বার্তা দিয়ে সালাউদ্দিন বলেন, দ্বিমত ও বিরোধিতা থাকলেও সমৃদ্ধ বাংলাদেশে গড়তে গণঅভ্যুত্থানের পক্ষে রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির এই নেতা আরো বলেন, কেউ যদি সংস্কার ও বিচারের নামে দীর্ঘমেয়াদে ভোট ছাড়া ক্ষমতায় থাকতে চায় সেটি দুঃস্বপ্নে পরিণত হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রয়োজনে আবারও সংগ্রাম করবে বিএনপি। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেন, ছাত্রদের নতুন দলের সফলতা কামনা করি। মৌলিক সংস্কার না হলে নির্বাচনে যাবে না বলে তারা বলছে, কিন্তু কি করলে তারা নির্বাচনে যাবে সেটি বলছে না। বিএনপির কি নিজেদের প্রতিশ্রুতি থেকে পিছিয়ে আসার অভ্যেস যাবে না? বাংলাদেশের জাতীয়তাবাদী দল 2 দশকেরও বেশি সময় আগে নারীদের সংরক্ষিত আসনে সরাসরি ভোটের প্রস্তাব দিয়েছিল, যা ছিল একটি প্রগতিশীল ধারণা। কিন্তু 24 বছর পর বর্তমান দলটি মনে করেছে যে দেশের রাজনৈতিক ও সংসদীয় সংস্কৃতি বিবেচনায় এই ধারণা বাস্তবায়ন সম্ভব নয়। বাংলাদেশের সাধারণ নির্বাচন সরাসরি ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। সংসদে নারীদের অংশগ্রহণ ঐতিহাসিকভাবে কম ছিল। নারীদের প্রতিনিধিত্ব বাড়াতে বর্তমানে সংসদে 50টি আসন সংরক্ষিত রয়েছে। এই আসনগুলোর জন্য প্রার্থীরা নির্বাচন নয়, বরং নিজেদের বা নির্বাচনের পর রাজনৈতিক দলগুলো তাদের সংসদীয় আসনের অংশের অনুপাতে মনোনয়ন দেয়। তবে মনোনয়ন প্রক্রিয়াটি পরিস্থিতি আরো খারাপ করার আশঙ্কা তৈরি করেছে। প্রথমত, দলীয় মনোনয়ন নারীদের রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে কার্যকর নয়, কারণ এটি স্বচ্ছ নয়। দ্বিতীয়ত, এই আসনে মনোনীত প্রার্থীদের দায়ভার থাকে দলের প্রতি, নাগরিক বা নির্বাচক জনগণের প্রতি নয়, কারণ তাদের নির্বাচনে অংশগ্রহণ করতে হয় না। তৃতীয়ত, খুব কম নারী প্রার্থী আছেন যারা সংরক্ষিত আসন থেকে মনোনীত হয়ে পরে সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করেন। ফলে এটি নারীদের সরাসরি অংশগ্রহণ বাড়ায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও শাসন ব্যবস্থার বিশেষজ্ঞ আসিফ মোহাম্মদ শাহান এই 3টি প্রধান ত্রুটির কথা উল্লেখ করেছেন। যারা সরাসরি নির্বাচনের পক্ষে মত ব্যক্ত করেছেন, সংরক্ষিত আসন নির্বাচনের মাধ্যমে ভোটাভুটি করার প্রক্রিয়া একটি প্রতিষেধক হিসেবে কাজ করে। ইউনূস নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের জাতীয় ঐক্য কমিশন নারীদের সংরক্ষিত আসনের জন্য সরাসরি ভোটের পক্ষে অবস্থান নিয়েছে, যা ন্যাশনাল সিটিজেন পার্টি ও সমর্থন করে। এছাড়া সম্প্রতি গঠিত নাগরিক সমাজের সিটিজেন্স কোয়ালিশন 50 থেকে 100 আসন বৃদ্ধি সহ সরাসরি ভোটের দাবি তুলেছে। নারী অধিকার কর্মী ও নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্য কামরুন নাহার বর্তমান ব্যবস্থাকে সাজসজ্জার ব্যবস্থা হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, সংরক্ষিত আসনে এমপিরা নারীদের স্বার্থে কার্যকর ভূমিকা পালন করেনি, তারা শুধুমাত্র দলীয় অন্ধ সমর্থক হিসেবে কাজ করেন, কারণ তাদের কোনো আসন বা ভোটার নেই এবং তারা মূলত দলকে দায়বদ্ধ। শাহান স্বীকার করেন যে সরাসরি ভোট কার্যকরভাবে সমস্যার সমাধান নয়, তবে এটি এমন একটি নারীর নেতৃবৃন্দের ক্ষেত্র তৈরি করবে যারা নাগরিকদের প্রতি দায়িত্বশীল থাকবে এবং বিশেষ করে নারীদের সংক্রান্ত নীতি বিষয়গুলোতে বেশি অবদান রাখতে উৎসাহিত হবে। তিনি বিশ্বাস করেন, সরাসরি নির্বাচনের মাধ্যমে দ্বিতীয় শ্রেণীর এমপি হিসেবে বিবেচিত হবেন না, বরং তাদের নাগরিকদের সঙ্গে সরাসরি সম্পর্ক বজায় রাখতে হবে। বর্তমান প্রক্রিয়া শুধুমাত্র নারীর অধিকার রক্ষায় মনোনীত প্রার্থীদের ক্ষমতায়ন করতে ব্যর্থ নয়, বরং এটি টেকসই নয় এবং নির্বাচনের পরিবর্তে নির্বাচনের মাধ্যমে না হয় মৌলিকভাবে অগণতান্ত্রিক। তবে সাম্প্রতিক সময়ে বৃহৎ বা সর্ববৃহৎ দল বিএনপি এই ধারণার বিরোধিতা করেছে। বিএনপির বর্ষিয়ান স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ
৩রা জুন বলেন, আমাদের দলের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে যে সরাসরি নির্বাচনের ব্যবস্থা যেমন ঘূর্ণায়মান বৃত্তির মতো ব্যবস্থা বাংলাদেশের রাজনৈতিক ও সংসদীয় সংস্কৃতির জন্য বাস্তবসম্মত নয়। তিনি দাবি করেন এই বিধান দুটি বা তিনটি নির্বাচন চক্রের পর বাস্তবায়িত হতে পারে। ২০০১ সালে নারীদের সংরক্ষিত আসনের সরাসরি ভোটের প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি। তাদের নির্বাচনী ঘোষণাপত্রের 13 অনুচ্ছেদের দ্বিতীয় প্যারা ছিল নারীদের সংসদে আরো কার্যকর ভূমিকা পালন ও ক্ষমতায়ন নিশ্চিত করতে সংরক্ষিত আসনের সংখ্যা বাড়ানো হবে এবং নারীদের সংরক্ষিত আসনের জন্য সরাসরি ভোট নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ২০০১ সালের সাধারণ নির্বাচনে বিএনপি ও তার জোট 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, যা সাংবিধানিক সংশোধন করার সুযোগ দিয়েছিল। তারা নারীদের সংরক্ষিত আসন 30 থেকে 45-এ বাড়িয়েছিল। পরে আওয়ামী লীগ 50-এ উন্নীত করেছিল, কিন্তু সরাসরি ভোটের প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি এবং এর কোনো ব্যাখ্যাও দেয়নি। সালাউদ্দিনের মতামতকে পুনরায় ব্যক্ত করে বিএনপির আইসিটি সম্পাদক কে.এম. ওয়াহিদুজ্জামান বলেন, ২০০১ সালে সরাসরি ভোটের কথা বললেও তখন দেশের রাজনৈতিক সংস্কৃতির কারণে উপযুক্ত প্রার্থী পাওয়া খুব কঠিন ছিল। তিনি বলেন, আমরা এখনো মনে করি নারীদের সরাসরি ভোটে নির্বাচিত হওয়া উচিত, তবে এখন সময় উপযুক্ত নয়। আমাদের নারী নেতৃত্বকে সময় দিতে হবে, রাজনৈতিক ক্ষেত্রকে নারীদের জন্য নিরাপদ করতে হবে এবং 2 নির্বাচন চক্রের পর এই ধারণা বাস্তবায়ন করা উচিত। তিনি আশঙ্কা প্রকাশ করেন, যদি পরবর্তী নির্বাচনে সংরক্ষিত আসনের জন্য সরাসরি ভোট হয়, তবে বর্তমান অন্যান্য দলের নারীর প্রতিনিধিত্বের স্বল্পতার কারণে 95% সফল নারী প্রার্থী হয়তো বিএনপি থেকে আসবে। নারী অধিকার কর্মী কামরুন নাহার এই সমস্যার মোকাবেলায় দলগুলোর দায়িত্বশীলতা বাড়ানোর প্রয়োজনীয়তা উল্লেখ করেন। তিনি 2008 সালে প্রতিনিধিত্ব আইন সংশোধনের কথা স্মরণ করিয়ে দেন, যা 2020 সালের মধ্যে সকল রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটিতে কমপক্ষে 33% নারী থাকা বাধ্যতামূলক করেছিল, তবে এই সংক্রান্ত কোনো শাস্তিমূলক ব্যবস্থা ছিল না। দলগুলোকে এই বিধান মেনে চলতে বাধ্য করা উচিত। তিনি বলেন, শাহখান সরাসরি নির্বাচনের 3টি পদ্ধতির কথা বলেছেন। 1-13 বা 1-1-3 পদ্ধতি, যেখানে একজন নারী এমপি 3টি সংসদীয় আসন কভার করবেন। 2 নির্বাচন সংশোধন কমিশনের প্রস্তাবিত ঘূর্ণায়মান পদ্ধতির রাজনৈতিক দলগুলোকে সাধারণ নির্বাচনে নারী নির্দিষ্ট শতাংশ মনোনয়ন দেওয়ার প্রস্তাব। প্রথম পদ্ধতিতে বিকল্প ক্ষমতার অবকাঠামো গড়ে ওঠার আশঙ্কা থাকলেও নারীদের সাংসদ হিসেবে নির্দিষ্ট ভূমিকা স্পষ্ট করে উদ্বেগ দূর করা যেতে পারে বলে তিনি মনে করেন। তিনি বলেন, আমরা সংসদে এই এমপিদের নির্দিষ্ট ভূমিকা নিয়ে ভাবতে পারি। এছাড়াও তিনি দলগুলোর কাছে চাপ সৃষ্টি করে সাধারণ নির্বাচন আরও নারীর মনোনয়ন দেওয়ার প্রয়োজনীয়তা জোর দিয়েছেন। যদি সংরক্ষিত আসনে সরাসরি ভোট হয়, তবুও দলগুলোর উপর চাপ থাকা উচিত যাতে তারা সাধারণ নির্বাচনে নির্দিষ্ট পরিমাণ নারীদের মনোনয়ন দেয়। বাংলাদেশের নির্বাচনী গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিএনপির গুরুত্ব এবং সবচেয়ে বড় স্তর ভিত্তিক রাজনৈতিক দলের মর্যাদা সুস্পষ্ট। সেক্ষেত্রে পূর্বে নিজেদের সমর্থন থাকা অবস্থায় এই বিষয় নিয়ে বিএনপির আজকের নিরাপত্তা চিন্তার বিষয়। এটা কোন সংস্কৃতি, বললেন মাহমুদুর রহমান মান্না। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও মব ভায়োলেন্সের সমালোচনা করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে বাড়ি থেকে বের করে যেভাবে মব তৈরি করা হয়েছে, এটা কোনো সংস্কৃতি। তিনি অন্যায় করলে তাকে বিচারের মাধ্যমে শাস্তি দেন। নাগরিক ঐক্যের সভাপতি সাইবার সুরক্ষা অধ্যাদেশের 35 ধারার বিনা পরোয়ানায় গ্রেফতারের বিধানের সমালোচনা করেন। তিনি বলেন, যদিও সরকার বলেছে বিধানটি আগের মতো উন্মুক্ত নয়, সংকুচিত করা হয়েছে, কিন্তু পুলিশ কোনো সীমাবদ্ধতায় থাকে না। যে আইন নেই তার উপর পুলিশ কাজ করে, এই অধ্যাদেশ রাখা যাবে না। ফরিদপুর 3 আসনের সাবেক সংসদ সদস্য এ.কে.এম. আজাদের বাড়িতেও হামলা হয়েছে উল্লেখ করে মান্না বলেন, এই বাড়ি ভাঙার সংস্কৃতি চললে দেশে গণতন্ত্র আসবে কি করে? তিনি আরো বলেন, থানা ঘেরাও করে আসামি ছিনিয়ে নেওয়া হচ্ছে, এই সরকারের ব্যর্থতার সীমা নেই। আশুরায় বেশি বেশি ন্যাক আমল করার আহ্বান ডক্টর ইউনূসের। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, পবিত্র আশুরা জুলুম ও অবিচারের বিপরীতে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠায় মানব জাতিকে শক্তি ও সাহস যোগাবে। এই মহিমান্বিত দিনটির তাৎপর্য ধারণ করে মহান আল্লাহর নৈকট্য লাভে সবার প্রতি বেশি বেশি নেক আমল করার আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনূস। তিনি পবিত্র আশুরা উপলক্ষে শনিবার দেওয়া এক বাণীতে আহ্বান জানান। ডক্টর ইউনূস বলেন, পবিত্র আশুরা শোকাবহ এই দিনে আমি সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ প্রিয় দৌহিত্র হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কারবালার প্রান্তরে মর্মান্তিকভাবে শাহাদাত বরণকারী সবার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তিনি বলেন, ইসলাম সত্য, ন্যায় এবং শান্তির ধর্ম। ইসলামের এই সুমহান আদর্শকে সমুন্নত রাখতে গিয়ে হিজরি 61 সনের 10 মহরম হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ সহচর বৃন্দ বিশ্বাসঘাতক ইয়াজিদের সৈন্যদের হাতে কারবালার প্রান্তরে শহীদ হন। প্রধান উপদেষ্টা বলেন, অত্যাচারের অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ইসলাম
ইসলামের বীর সৈনিকদের এই আত্মত্যাগ পৃথিবীর ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। কারবালার বিয়োগাত্মক ঘটনা ছাড়াও পবিত্র আশুরা ইসলামের ইতিহাসে অন্যতম ফজিলতপূর্ণ একটি দিন বলে উল্লেখ করে তিনি বলেন, সমগ্র পৃথিবী সৃষ্টি সহ নানা তাৎপর্যপূর্ণ ঘটনা এই দিনে সংঘটিত হয়েছে। হাদিসে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র আশুরা উপলক্ষে দুটি রোজা রাখার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। সমাজের সাম্য, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি পবিত্র আশুরার এই দিনে মুসলিম উম্মার ঐক্য সংহতি অব্যাহত অগ্রগতি কামনা করেন ডক্টর ইউনূস। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।